এটা হচ্ছে আমাদের হোটেলের করিডোরটা। মোটামুটি এটা আমি 8 তলায় আছি, আর টোটাল বিল্ডিংটা হচ্ছে 50 তলার উপরে। আর এখানে আসলে লিফটের ব্যাপারে যেটা বলতে হয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদের লিফট আসলে খুবই ফাস্ট। সিঙ্গাপুরে আমি এরকম দেখি নাই, বাট মালয়েশিয়ার লিফট কিন্তু খুবই ফাস্ট চলে। বাট জাপানে যে লিফটগুলো আমি দেখলাম, এগুলা মানে মালয়েশিয়াতে লিফটগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, ওগুলা উঠা বা নামার সময় একটু মাথাটা আর কি মানে মোশন সিকনেস একটা ব্যাপার চলে আসে। বাট জাপানের লিফটগুলোতে এরকম আমি কিছু ফিল করি নাই। গতকাল 50 তলা ওঠার সময় এরকম ফিল করি নাই, এবং নামার সময় এরকম ফিল করি নাই। আর সবচেয়ে বেশি অবাক লাগে যে এটা এত ফাস্ট, মানে 8 তলায় উঠতে মনে হয় 2 সেকেন্ড সময় লাগে এরকম। আজকে মাত্র আমরা ইভেন্ট থেকে চলে আসছি একটু আগে। মানে এত পরিমাণে টায়ার্ড ছিলাম ডেইলি আসলে আসার পরে, মানে কন্টেন্ট যে শেয়ার করব বা কন্টেন্ট যে শুট করব ওরকম একটা সিচুয়েশন মানে হয় না। একেবারে পা ব্যথা হয়ে যায়, কারণ সারাদিন 6 ঘন্টা একটা না 5 থেকে 6 ঘন্টা বিভিন্ন ইভেন্টের যে বুথগুলো ভিজিট করি। তা আমি এখন আছি আমার হোটেলের করিডোরে। আর জাপানে আসলে এই ইভেন্টটা শেষ হবে আগামীকাল। আর আগামীকাল হচ্ছে 29শে সেপ্টেম্বর, এরপর হচ্ছে 30/1। এই 2 দিন আমরা থাকবো। এই 2 দিন আমি চেষ্টা করবো কয়েকটা প্লেসে যাওয়ার, যেখান থেকে কিছু আমি আসলে ওইভাবে কোনো ম্যাপ করা আমার নাই যে আসলে সারাউন্ডিং স্পট কোনগুলা, মানে যেখানে হচ্ছে যাব বা কোন কোন ঘোরার জায়গাগুলো কি আছে, ওরকম সময় হয়তো পাবো না। বাট আমার ইচ্ছা আছে ইলেকট্রনিক্স একটা স্টোরে যাওয়ার, তো সেইটা থেকে কিছু ইলেকট্রনিক্স পারচেস করবো ওখান থেকে। আর এর আগে একদিন ফার্স্টের দিন হচ্ছে আমরা টোকিওর যেই মেট্রো ওটাতে চড়ছিলাম, বেশ ভালোই। ওদের মানে ট্রেনের অবস্থা তো মাথা নষ্ট, মানে 10-12 তলা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত একবার ট্রেন আছে। তো আমাদের পক্ষে এটা খুবই টাফ অ্যাজ এ ফরেনার। আমরা হচ্ছে এদের যে ল্যাঙ্গুয়েজটা ওটা মানে বুঝতে খুবই কষ্ট, এবং টিকিট কাটার জন্য আমাদের অন্য কারো হেল্প নিতে হয়। আর সবকিছু এখানে অটোমেশন। অটোমেশন মিনস ধরেন আপনি যদি ট্রেনের টিকিট পারচেস করতে চান, তখন একটা মেশিনে টাকা দিতে হবে। মেশিনে সবকিছু চাইনিজ, ইংলিশও থাকে, সবগুলো যে ইংলিশ থাকে এরকম আমি দেখি নাই। তো আমাদের সাথে আমাদের একজন পার্টনার ছিল, তো সে আমাদেরকে হেল্প করছে ওই টিকিটগুলো পারচেস করতে। সো লাস্টের দিন ওই যে আগামীকাল তো ইভেন্ট শেষ, এরপর প্রবাবলি আগামীকাল বা তার পরের দিন 30 তারিখে আমরা বের হব। তো তখন আসলে মানে আমাদেরকে একটু বুঝে শুনে যেতে হবে কিছু, মানে ট্রান্সলেশন অ্যাপ তো অবশ্যই আপনাদেরকে নামাইতে হবে যদি জাপানে আসেন। লাইক ভয়েস ট্রান্সলেটর, কারোর সাথে কথা বলার জন্য সেটা ট্রান্সলেট করে নিতে হবে। আমি ইউজ করছি গুগল একটা মাইক দিয়ে কথা বলে, ওটা হচ্ছে ইংলিশে কথা বললে ওরা জাপানিজে ট্রান্সলেট করে দেয়। আর আরেকটা যেটা হচ্ছে যে আমি একটা ক্যামেরা অ্যাপ ডাউনলোড করেছিলাম, যেটাতে ছবি তুললে আমি হচ্ছে বুঝতে পারি যে আসলে এটা মানে ইংলিশটা কি হবে। যেমন হোটেলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন বলা আছে জাপানিজের সাথে, বা ট্রেনে আমি এই ব্যাপারটা সবসময় দেখি নাই। আর ট্রেন এমন একটা ব্যাপার যে আমি দেখা গেছে ওই দিন টোকিওর মেইন সিটিতে গিয়েছিলাম, প্রায় 50 কিলোর মতো ছিল। তো ওইখানে কিন্তু আমার মানে কত অ্যারাউন্ড 30-40 মিনিটসের মতো লাগছে। খুব একটা বেশি সময় লাগে না ওখানে যেতে, মানে এত ফাস্ট চলে ট্রেনগুলো। আর যেগুলো বুলেট ট্রেন, মানে ওগুলোর থেকে তো এক স্টেট থেকে এক স্টেটে যাওয়া যাবে, মানে কি বলবো। আর ফার্স্টের দিন যখন আসছিলাম এয়ারপোর্ট থেকে হোটেলে, তো এখানে আমরা প্রায় ধরেন আমার 20,000 ইয়েন ভাড়া পড়ছিল হোটেলে, মানে অলমোস্ট কি বলবো প্রায় 18,000 টাকা। তো এই জন্য জাপানে মোস্টলি সবাই যেটা করে যে ট্রেনের ট্রান্সপোর্টটা ইউজ করে, ওটা ওটা প্রেফার করে ওরা সবাই। তা আমরা যখন এয়ারপোর্টে ব্যাক করব, চলে যাব 2 তারিখ সকাল 11টায় বাংলাদেশে ব্যাক করব। এরপর আমার একটা ইভেন্ট আছে সিঙ্গাপুরে, ওটা 14-15 তারিখের দিকে রওনা হব। তো তখন প্রবলি ট্রেন দিয়ে ব্যাক করবো বা বাসে ব্যাক করবো। বাসে হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে কস্টটা কম, মানে উবার থেকে। এখানে উবার ট্যাক্সির কস্ট অনেক বেশি, অনেক বেশি, মানে এটা পসিবল না আসলে, কল্পনা করা যায় না। আর বাসেও এখান থেকে আমি যেটা হোটেলে আছি এটা হচ্ছে আপা হোটেল, এখান থেকে বাসে হচ্ছে ওই 1000 ইয়েন বা 1300 ইয়েন এরকম কিছু একটা নেবে। আর খাবার দাবারের ব্যাপারে যেটা বলবো যে হালাল খাবার আসলে খুঁজে পাওয়াটা টাফ। বাট হচ্ছে আমরা পর্কটা হচ্ছে মানে ইগনোর করছি, মানে সব জায়গায় হচ্ছে পর্কের সবকিছু। বাট যেটা আমরা করছি বিফও ট্রাই করি নাই, অলওয়েজ চিকেন ট্রাই করছি। আর এই তো তো ইচ্ছা আছে আগামীকাল ইভেন্ট শেষে যদি বের হতে পারি, তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আর ফার্স্টের দিন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমাদের সেই পার্টনার আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। সেই রেস্টুরেন্টে আমরা কিছু জাপানিজ ট্রেডিশনাল খাবার
খেয়েছিলাম। ওই যে আমরা যেটা ছোটবেলায় দেখতাম ওশিন নামে একটা হচ্ছে সিরিয়াল ছিল, জাপানিজ সিরিয়াল। তো সেইটাতে আমরা দেখতাম যে ওই যে কাঠি দিয়ে যেটা খায় আর কি। তো ওরা ওটাতে ইউজটা আমরা ট্রাই করছি, মানে মোটামুটি আয়ত্তে চলে আসছে। অনেক সময় স্পুন থাকে না সব জায়গায়, বাট ওটাতে আমাদের আয়ত্তে চলে আসছে। আর এই তো মোটামুটি দেখা যাক। তো আজকে কিছুক্ষণ পরে যে লিডগুলো নিয়ে আমরা আজকে কাজ করেছি মানে ইভেন্টে, ওই লিডগুলো নিয়ে হচ্ছে আবার রেস্টুরেন্টে বসবো, ডিনারের সময় ওগুলো নিয়ে কিছু কাজ করব করে তারপর হচ্ছে কালকে সকালে আবার লাস্ট ডে ইভেন্টে যেহেতু বেশ কয়েকটা স্টল ভিজিট করব। আর মানে আমি ইভেন্টের খুব একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নাই, কারণ আসলে অনেক মানুষ, আজকে এত মানুষ আসছে ইভেন্টে মানে বলার বাইরে। তো যাই হোক, আমি দেখি যদি রাতে বের হই তাহলে কিছু কন্টেন্ট শেয়ার করবো, নাহলে হচ্ছে আগামীকাল ফর শিওর কোথাও ঘুরতে যাবো বা তার পরের দিন। আরেকটা যেটা আপনাদের সাথে ব্যাপার শেয়ার করতে চাই, আমরা যখন লাঞ্চ বা ডিনার করে, লাঞ্চ করে তো আসলে হোটেলে আসা হয় না কারণ ইভেন্টে ছিলাম। তো ডিনার করে ইউজুয়ালি যখন হোটেলে ব্যাক করি আমরা অলওয়েজ ওই যে শুকনা খাবার যেগুলোকে বলে কেক বা হচ্ছে আদার্স যে ব্রেডস ওগুলো নিয়ে উঠি। তো ওদের এই যে ব্রেডস বা কেক, যে ছোট ছোট যে কেক গুলা পাওয়া যায়, মানে এগুলোর কোয়ালিটি মানে এতটা ভালো কোয়ালিটি, মানে বেশ ভালো সফট, মানে আপনার খাবার পর মানে অমৃত, কি বলবো। মানে আপনি একবার যদি এই কেকটা খান, মানে আপনি কি বলবো, আমাদের বাংলাদেশের যে কেক গুলো প্রোডাকশন হয় মানে কম্পেয়ারিং যদি আমি করি, মানে অনেকটা লো কোয়ালিটি কেক, মানে আপনি তো খাইতেই পারবেন না, এত মজা। কিন্তু মজা যত, দামও তত বেশি। মানে একটা কেক, ছোট এতটুকু একটা কেকের দাম পড়ে হচ্ছে 100 ইয়েন, যেটা বাংলাদেশি টাকায় কত 90-95 টাকা হয়তো হবে, বা 80 টাকা এরকম। জাপানে একটা জিনিস আমার কাছে সবচেয়ে অবাক লাগছে, রাস্তাঘাটে কোনো মোটরসাইকেল নাই। যেটা সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে আমি হিউজ পরিমাণে মোটরসাইকেল দেখছি রাস্তাঘাটে, বাট জাপানে খুবই কম। আমি যা দেখছি একটা মানুষ মোটরসাইকেল চলতে দেখছি রাস্তায়। অবশ্য আমি যে জায়গাটাতে থাকি এটা খুবই ব্যাকওয়ার্ড, কারণ এখানে এত বড় একটা হল এই জায়গাটার মধ্যে, মানে এটা যদি টোকিওর একটু সাইডে আর কি। তো এখানে যখন কনফারেন্স হয় তখন অনেক মানুষের ভিড় হয়, যার কারণে হচ্ছে এটা একটু মানে সিটি থেকে সাইডে রাখা হয়েছে। তো আর যে মোটরসাইকেল গুলো দেখছি ওগুলো তো মানে মাথা নষ্ট, সুজুকির জিএসএক্স আর 1300 সিসি আমি দেখছি। তারপর হন্ডার কিছু দেখছি, তারপর আর হন্ডারই দেখা হয়েছে, হন্ডার সুজুকি। তো আমি কিছু শর্টস অ্যান্ড রিলস এগুলো শেয়ার করবো, কিছু আমি শর্টস নিয়েছি, তো ইনশাল্লাহ ওগুলো আমি শেয়ার করবো। বাট মানে ওরকম কোনো সুযোগ হয় যে আমি কোনো শোরুম দেখবো, তো ইনশাল্লাহ দেখি 2-1 দিনের মধ্যে যদি কোনো শোরুমে যাওয়ার সুযোগ হয় তাহলে মেড ইন জাপান মোটরসাইকেলের কিছু মডেল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা বের হয়েছি ডিনারের জন্য, এখন মানে ডিনারটা এখনই যে করবো তা না, আরো পরে করবো। তো দেখি এখান থেকে কই যাব, হয়তো বা টোকিও মেইন সিটিতে যেতে পারি। আজকে হ্যালোউইন কিনা জানি না, মানে এই ক্রিসমাসে এগুলো মানে এইগুলো সাজানো দেখে বলছেন। ও এর জন্যই এত আতশবাজি। আমরা একটু আগে হোটেলের জানালা থেকে দেখলাম যে মানে অনেক আতশবাজি ফোটানো হচ্ছে, প্রায় 1000-এর উপরে। মানে এখন আবার দেখতেছি এখানে এইগুলা হচ্ছে ডেকোরেশন করা।